হ্যালো এভরিওয়ান, দেখুন যে কোনো রিপোর্ট যদি আমরা নর্মাল পাই তখন কিন্তু আমরা সত্যি সবাই খুশি হই এবং খুশি হওয়ারই কথা, কারণ যে কোনো ডিজিসি টেনশন বা অ্যাংজাইটি কারণ হয়ে দাঁড়ায় আমাদের লাইফে। কিছু ইনভেস্টিগেশন নর্মাল হওয়ার পরেও আমাদের কিন্তু কিছু রোগ ফিক্স থেকে যায়, যেটা ইনভেস্টিগেশন নর্মাল মানে কিন্তু নর্মাল নয়। আমরা দিব্যি নাকে তেল দিয়ে ঘুমাই, দিব্যি খাওয়া দাওয়া কোনো রকম বারবিচ করি না, রেস্টুরেন্টে বলুন বা ফাস্ট ফুড বলুন বা ফ্রাই ফুড বলুন, সবই আমরা চুটিয়ে খাই। আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে ইসিজি। আমাদের যে রিপোর্ট থাকে, ইসিজি রিপোর্ট আমাদের করা মানে উদ্দেশ্যটা কি, হার্ট ঠিকঠাক আছে নাকি সেটা জানার জন্য। আমরা কম বেশি 99% লোক আমরা সবাই এখন রিপোর্ট দেখতে শিখে গেছি, সে মেডিকেল পার্সন হোক বা নন মেডিকেল পার্সন হোক না কেন, কারণ রিপোর্টের নিচে কনক্লুশনে অনেক কিছু ইমপ্রেশন যেটা দেওয়া থাকে সেটাতে আমরা কিন্তু বুঝিনি। লাস্টেতে গুগল আছে, আমাদের গুগলে লিখে দিলে সবকিছুই কনফার্ম বলেই দিই, আমরা বলে দেয় যে কি সমস্যা, কোথায় সমস্যা হয়েছে। সেরকম ইসিজিতে যদি লেখা থাকে অনেকজন রিপোর্ট, আমাদের অনেক পেশেন্ট রিসিভ তো রিপোর্টটা দেখুন না নর্মাল লেখা আছে, আমার তো কোনো আশা করছি ভয় নেই আর। অনেক পেশেন্টের রিপোর্ট ইসিজি নর্মাল রিপোর্ট লেখা থাকে, আবার কিছুদিন পর আমরা শুনি যে পেশেন্টটা কোনো কারণবশত হয়তো মৃত্যু ঘটে গেছে, হঠাৎ করে কোনো কারণ ছাড়াই মৃত্যু। তার সঙ্গে হয়তো কোনো পেশেন্ট যদি আমাদেরকে কোনো অ্যাসিস্ট্যান্ট যদি আমাকে দেখাতে আসে, সে হয়তো আলোচনা করে ডাক্তারবাবু অমুক জন আমাকে আপনার কাছে রিপোর্ট দেখাতে এসেছিল, রিপোর্টটা তো নর্মাল ছিল, তারপরে হঠাৎ করে এরকম সমস্যা হয়ে গেছে, কারণটা বুঝলাম না। তো বেসিক্যালি আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করার সে সব থেকে ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে নর্মাল ইসিজি রিপোর্ট থাকা সত্ত্বেও কিছু হার্টের প্রবলেম কিন্তু ধরা পড়ে না। তার মানে কিছু হার্টের সমস্যা আছে, যেই হার্টের সমস্যাগুলোতে ইসিজি সাধারণত নর্মালি দেখায়। প্রচুর রকম আছে, তার মধ্যে সব থেকে বেস্ট হচ্ছে 8 রকম হার্টের সমস্যা, যে 8 রকম ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমস্যা, ভেরি ভেরি হার্টের ইম্পর্টেন্ট সমস্যা, যে 8 রকম সমস্যা সাধারণত ইসিজিতে কোনো রকম ভাবে অ্যাবনর্মালিটি দেখায় না। আর্লি স্টেজে আমরা যখন ইসিজি করাতে যাই তখন কোনো রকম ভাবেই কোনো অ্যাবনর্মাল কিছু ধরে না, আমাদের বলে ইসিজি আপনার নর্মাল আছে। তো এই ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করতে চাইছি। তার সঙ্গে আলোচনা করব আমরা যে যদি আমাদের যে 8টা প্রবলেম যেটা হচ্ছে, 8টা যে হার্টের সমস্যা হচ্ছে, তার জন্য কি কেন আমাদের ইসিজিতে আসছে না এবং কি ডায়েট ফ্যাক্টর কিছু কি আছে, স্পেশাল কিছু খাবার আছে যে খাবারের জন্য এই সমস্যাগুলো সব থেকে বেশি দেখা যায়, এবং আলোচনা করব তার সাথে কোন খাবার আমরা এসব রোগীদেরকে অ্যাডভাইস করব যে আপনি এই খাবারগুলো খান, এই খাবারগুলো খেলে আপনার সমস্যা আস্তে আস্তে কমতে শুরু হবে উইথ মেডিসিন। আমি ডক্টর এমডি এস আজম, কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান, বিএইচএমএস অনার্স, মেডিকেল অফিসার, কালিচক 3 রুরাল হাসপাতাল। দেখুন ইসিজি নর্মাল বা যে কোনো রিপোর্ট নর্মাল একটা খুশির কারণ হতেই পারে, কারণ ইসিজিটা সব থেকে বেশি আমাদের খুশির কারণ হয়। তার কারণ হচ্ছে ইসিজি মানে হচ্ছে হার্টের সমস্যা দেখার জন্য। কিন্তু কিছু রোগ আছে যেটা ইসিজি নর্মাল হওয়া সত্ত্বেও কিছু হার্টের সমস্যা ফিক্স থাকে, যে হার্টের সমস্যাগুলোতে ইসিজিতে কোনো রকম ভাবে ডায়াগনোসিস করা যায় না। 8টা সমস্যা, তার মধ্যে সব থেকে বিগেস্ট মোস্ট ইম্পর্টেন্ট যেটা সমস্যা হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ। দেখা যায় যে হার্টের সমস্যায় যত মৃত্যু ঘটে তার মধ্যে করোনারি আর্টারি ডিজিজ হচ্ছে 50 থেকে 60% মানুষের কিন্তু এই করোনারি আর্টারি ডিজিজের জন্য মৃত্যু ঘটে বা করোনারি আর্টারি ডিজিজ সমস্যা দেখা যায়। তার অবশ্যই কারণ আছে, এখনকার লাইফস্টাইল বিভৎস একটা ইম্পর্টেন্ট কারণ। এত বেশি যে হার্টের প্রবলেম হচ্ছে, করোনারি আর্টারি ডিজিজ ইজ দ্য বিগেস্ট হার্ট প্রবলেম বলতে পারেন এখনকার সিচুয়েশনে। এই মডার্ন লাইফ যে এখন আমাদের লিড করছি, সেই মডার্ন লাইফে কিন্তু বেশি আমরা বুঝতে পারি। তো করোনারি আর্টারি ডিজিজটা কি, ডেফিনেশন কি? প্রথমত হচ্ছে এটা ইসিজি নর্মাল দেখায় ফার্স্ট স্টেজে যদি পেশেন্টের কোনো এক্সপিরিয়েন্সই না থাকে, চেস্ট পেন এবং তার সাথে আর্লি স্টেজে সাধারণত করোনারি আর্টারি ডিজিজ একটা চেস্ট পেন থাকে, এই যদি কোনো রকম এক্সপিরিয়েন্স রোগী আমাদেরকে শেয়ার না করে তাহলে আর্লি স্টেজে কোনো রকম ভাবে ইসিজিতে ধরা পড়বে না। ডেফিনেশন কি? সাধারণত করোনারি আর্টারির কাজটা কি? করোনারি আর্টারি কাজ হচ্ছে হার্টের যে মাসেলস আছে সেই মাসেলসে ব্লাড সরবরাহ করা, সেই ব্লাড যে ব্লাডের মধ্যে অক্সিজেন থাকে। যদি কোনো কারণবশত করোনারি আর্টারি ন্যারো হয়ে যায় বা ব্লক হয়ে যায়, এটা কি কারণে ব্লক হতে পারে? যদি কোনো প্লাক বা তার সাথে কোনো ফ্যাট ডিপোজিট হয়, তার জন্যই করোনারি আর্টারি ব্লক বা করোনারি আর্টারি কি হয় তার সাথে ন্যারো হয়ে যায়। তার জন্য মাসেলস যে হার্টের যেটা মাসেলস তার ব্লাড সাপ্লাইটা আস্তে আস্তে কমতে থাকে।
এই ব্লাড সাপ্লাই কমার জন্যই মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন যেটা বলি আমরা, সেটা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হয়, মানে হার্টের মাসলসটা পচে যায়, বাংলা কথায় জাস্ট বোঝানোর জন্য, নষ্ট হতে শুরু করে। এতে আস্তে আস্তে প্রবলেম, হার্টের সমস্যা শুরু হয়, হার্ট অ্যাটাক হয় এবং পেশেন্ট এক্সপায়ার হয়। তো এই প্রসেসটাকে কি বলা হয়, যে এই যে আর্টারি, করোনারি আর্টারিটা ন্যারো হচ্ছে, শুরু হয়ে যাচ্ছে বা ব্লক হচ্ছে, এটাকে অ্যাথেরোস্ক্লেরোসিস বলা হয়। এটা স্পেশালি হয় ফ্যাট ডিপোজিট হওয়ার জন্য বা প্লাগ ডিপোজিট হওয়ার জন্য। আমরা যে ফ্যাট খাচ্ছি এই ফ্যাটগুলো ডিপোজিট হওয়ার জন্য বেসিক্যালি হয়। কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড বা যে কোলেস্ট্রল যেগুলো হয় সেগুলো জমা হয়ে হয়ে আস্তে আস্তে প্লাগ যখন গঠন করে, তখন কি হয়, সঠিক সময়ে হার্ট মাসেলকে ব্লাড সাপ্লাই করতে পারে না, ওই জন্য হার্ট মাসেল কাজ করে না, আস্তে আস্তে কাজ করা বন্ধ হয়। কাজ করা বন্ধ হলে যেটাকে হার্ট অ্যাটাক বলা হয়, এবং হার্ট অ্যাটাক হলে কিছু সিমটম চলে আসে, এতে আস্তে আস্তে পেশেন্ট এক্সপায়ারের দিকে যায়। এর রিস্ক ফ্যাক্টর কি আছে? রিস্ক ফ্যাক্টর ভেরি ইম্পর্টেন্ট। প্রথম যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হাইপারটেনশন। হাইপারটেনশন নট অনলি করোনারি আর্টারি ডিজিজ এর রিস্ক ফ্যাক্টর, পুরো শরীরের সমস্ত রোগের জন্য রিস্ক ফ্যাক্টর বলতে পারেন। কিডনি নষ্ট হচ্ছে, তার জন্য হাইপারটেনশন দায়ী। লিভারের প্রবলেম হচ্ছে, তার জন্য হাইপারটেনশন দায়ী। লাংসের সমস্যা হচ্ছে, তার জন্য হাইপারটেনশন দায়ী। ব্রেনে ব্লাড জমছে বা সিভিএ যেটা বলা হয়, প্যারালাইসিস যার জন্য হয়, তার জন্য কে দায়ী? প্রেশার দায়ী। তো প্রেশার এমন কোনো রোগ নেই যার জন্য দায়ী নয়। দ্বিতীয় হচ্ছে হাই কোলেস্ট্রল, স্পেশালি এলডিএল, ব্যাড কোলেস্ট্রল প্রচুর পরিমাণে হচ্ছে। তারপরে কি ডায়াবেটিক, যেসব রোগী ডায়াবেটিক লং টার্ম ধরে বসে আছে তাদের ক্ষেত্রে সব থেকে বেশি রিস্ক ফ্যাক্টর। স্মোকিং, যারা স্মোক করে প্রচুর, তাদের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর। তার কারণ হচ্ছে প্লাগ বা ফ্যাট জমার টেন্ডেন্সি তাদের ক্ষেত্রে বেশি থাকে। ওবেসিটি যারা আছে, ফ্যাট, প্রচুর ফ্যাটি যারা পার্সন, তাদের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর বলতে পারেন। সেডেন্টারি যারা লাইফ লিড করে, তাদের ক্ষেত্রে সব থেকে রিস্ক ফ্যাক্টর। তার কারণটা হচ্ছে কি, তাদের মুভমেন্ট কমে যায়, মেটাবলিজম কমে যায়, এতে ফ্যাট ডিপোজিশন বাড়ে, কোলেস্ট্রল, ব্যাড কোলেস্ট্রল বাড়ে, ট্রাইগ্লিসারাইডটা বাড়তে থাকে। এতে আস্তে আস্তে প্রত্যেকটা আর্টারিতে কিন্তু ফ্যাট জমে। তার সঙ্গে সঙ্গে করোনারি আর্টারিতে ফ্যাট জমলে হার্ট মাসলসকে ব্লাড সাপ্লাই কমে যায়, যেটা অক্সিজেন যুক্ত ব্লাড, তার জন্যই হার্ট অ্যাটাক হয়। পুয়ার ডায়েট মেনটেন, পুয়ার ডায়েট, ঠিকঠাক করে রোগী খায় না, পুয়ার ডায়েট ঠিকঠাক করে খেতে চায় না, নর্মাল সময়ে খাচ্ছে না। স্ট্রেস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এখনকার রিজন স্ট্রেস ইজ বিগেস্ট কজেশন অফ করোনারি আর্টারি ডিজিজ। ছেলেদের ক্ষেত্রে, মেল পার্সনদের ক্ষেত্রে কাদের কোন সময় বেশি হয়? মোর দেন 45 ইয়ার্স, সাধারণত 40 কিংবা 45 বছরের পর থেকে বেশি দেখা যায়। ফিমেলদের ক্ষেত্রে আপ টু 50 ইয়ার্স, 50 বছরের পর থেকে বেশি দেখতে পাই। আর কাদের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর? ফ্যামিলি হিস্ট্রি অফ হার্ট ডিজিজ, বাবার হয়েছিল বা মায়ের হয়েছিল বা দাদুর ছিল বা ঠাকুমার ছিল বা দাদার ছিল, কারো যদি ফ্যামিলিতে হার্টের সমস্যা থাকে, তাদের ক্ষেত্রে হাইলি রিস্ক এই করোনারি আর্টারি ডিজিজের জন্য। জেনেটিক একটা ফ্যাক্টর ক্রিয়েট করে, যদি বংশ পরম্পরা কারো থাকে তাহলে হতে পারে। তারপরে আরেকটা রিস্ক ফ্যাক্টর সিকেডি, যেটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ডিজিজ, যেটা ক্রনিক কিডনি ডিজিজের জন্য এটা হতে পারে। তারপরে কি এক্সেস অ্যালকোহল ইউজ, যারা প্রচুর পরিমাণে মদ খায় বা বিয়ার খায়, বা তাদের ক্ষেত্রে হওয়ার চান্স বেশি। তারপরে কি যারা কোক প্রচুর খায়, ব্ল্যাক কোক যারা বেশি খায়, তাদের ক্ষেত্রে হাইলি রিস্ক। কোকা কোলা, স্প্রাইট, থামস আপ যারা খায়, তাদের ক্ষেত্রে হাইলি রিস্ক। মেটাবলিক সিনড্রোম ইজ দ্য বিগেস্ট রিস্ক বলতে পারেন। যারা প্রসেস ফুড বেশি খায়, রেস্টুরেন্ট ফুড বেশি খায়, ফাস্ট ফুড বেশি খায়, তাদের সঙ্গে তাদের রিস্ক ফ্যাক্টর তাদেরও সব থেকে বেশি। এনভায়রনমেন্টাল পলিউশন যারা কাদের ক্ষেত্রে বেশি হয়? যারা বেশিরভাগ ধুলোবালিতে কাজ করে, এয়ারবর্ন বেশিরভাগ দেখা যায় কেমিক্যালস এর মধ্যে আছে, তাদের ক্ষেত্রে হওয়ার চান্স বেশি। তো যে রিস্ক ফ্যাক্টর গুলো বললাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট করোনারি আর্টারি ডিজিজের জন্য। যে করোনারি আর্টারি ডিজিজ হলে ফার্স্টে যে ইসিজিতে কোনো রকম ভাবে ধরা পড়বে না, তার জন্য অন্য ইনভেস্টিগেশন করতে হবে, সেটা আমি পরে বলছি। সিমটম কি নিয়ে আসবে রোগী? ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিমটম। প্রথম যে সিমটম হবে, একটা চেস্ট পেন একটা হবে। চেস্ট পেন বিভিন্ন ধরনের হতে পারে, সবাই শুধু ব্যথা নাও বলতে পারে। কিছু রোগী কি বলতে পারে, ডাক্তারবাবু বুকটা চেপে ধরে আছে, মনে হচ্ছে যে বুকটা কেউ প্রেসার দিয়ে বসে আছে। তারপরে কে বলবে কেউ জ্বালা করছে, ট্রিমেন্ডাস এই রিজনে একটা জ্বালা হচ্ছে, এই রিজনটাতে, লেফট সাইডের এই রিজনটাতে জ্বালা হচ্ছে। তার সাথে কি হচ্ছে, একটা হেভিনেস, প্রচন্ড একটা ভারী ভাব, মনে হয় যেন একদম বুকটা মনে হয় কেউ একদম টাঞ্চ প্রচন্ড ধরে আছে, দড়ি বেঁধে ধরে আছে, এরকম একটা হিস্ট্রি রোগীরা আমাদের দেবে। তারপরে কি হবে, শর্টনেস অফ ব্রেথ, ওই ব্যথার সঙ্গে অল্পতেই শ্বাসকষ্ট রোগীরা বলবে যে একটু 2 পা সিঁড়ি কি 3 পা সিঁড়ি উঠলাম তাতেই সমস্যা স্টার্ট হয়ে গেল। ফ্যাটিক, প্রচন্ড দুর্বলতা উইথ এক্সারশন, একটুতেই দুর্বলতা শুরু হবে। প্যালপিটেশন, অল্পতেই বুক ধরফট স্টার্ট হয়। তার সাথে পেন স্প্রেড কোথায় হবে, যে চেস্ট পেনটা হচ্ছে সেটা স্প্রেড হবে জতে, লেফট জ, তার সাথে লেফট আর্ম এবং লেফট ব্যাক, স্ক্যাপুলার রিজন এবং লেফট নেক, 4টে জায়গাতে স্প্রেড করতে পারে, যে কোনো একটা জায়গা তো হতে পারে। প্রথম যেটা বলছি আবার, লেফট জতে হতে পারে,
তার সাথে কি লেফট আর্মে হতে পারে, তার সাথে কি হতে পারে লেফট নেক সাইডে হতে পারে, তার সাথে হতে পারে লেফট ব্যাক স্ক্যাপুলার রিজনে। এই জায়গাতে কিন্তু স্প্রেড অনেক সময় রুগীরা আমাদের নিয়ে আসে, যে কোনো একটা জায়গাও হতে পারে। তো যে সিমটম গুলো বললাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিমটম ইন কেস অফ করোনারি আর্টারি ডিজিজের জন্য। কি ধরনের করোনারি আর্টারি ডিজিজ আমরা দেখতে পাবো? 4 ধরনের করোনারি আর্টারি ডিজিজ বেসিক্যালি আমরা দেখতে পাই। তার মধ্যে দুটো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি স্টেবল অ্যানজাইনা বলা হয়, দ্বিতীয় হচ্ছে আনস্টেবল অ্যানজাইনা, তৃতীয় হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, 4 নম্বর হচ্ছে সাইলেন্ট করোনারি আর্টারি ডিজিজ। স্টেবল অ্যানজাইনাটা কি? চেস্ট পেন একটা থাকে রুগীর উইথ এক্সারশন, চলাফেরা করতে বা কাজ করতে গিয়ে চেস্ট পেন, এটা কমপ্লিটলি বা এক্সারশন হোক বা স্ট্রেস হোক, এটা রিলিভ বাই রেস্ট। তার মানে স্টেবল মানে এটা মোটামুটি স্টেবল করা যাবে। ব্যথা যেটা হয় চেস্ট পেন, সেই ব্যথাটা চলাফেরা করলে বা স্ট্রেস নিলে হয় এবং কমপ্লিট কমে যায় আফটার রেস্ট। আনস্টেবলটা কি? আনস্টেবল চেস্ট পেন ডাজ নট রিলিভ ইভেন আফটার রেস্ট অর ইনক্রিজিং ফ্রিকোয়েন্সি। রেস্ট নেওয়ার পরও কোনো রকম ভাবে ব্যথা কমছে না এবং আস্তে আস্তে এটা বাড়তে শুরু হয় এবং তার সঙ্গে স্টেড হয়, তার সাথে শর্টনেস অফ ব্রেথ হয়। স্প্রেডটা তো বললাম জ, তার সাথে লেফট নেক, তার সাথে লেফট আর্ম এবং লেফট ব্যাক রিজনে একটা স্প্রেড করতে পারে। 3 নম্বর মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হচ্ছে কি কমপ্লিট আর্টারি ব্লক যখন থাকবে, পার্মানেন্ট হার্ট মাসল কমপ্লিটলি ড্যামেজ হয়ে যায়। এটা যদি আনট্রিটেড হয় সঠিক সময়ে তাহলে 100% এক্সপায়ার করবে রোগী, কোনো উপায় নেই বাঁচার। যেটা তার কারণটা হচ্ছে 100% যখন হার্ট ব্লক থাকে, হার্ট ব্লক থাকা মানে হার্টের মাসলস একমাত্র অক্সিজেন যুক্ত রক্ত পাওয়ার জন্য মুখিয়ে থাকে, অক্সিজেন যুক্ত রক্ত খাবার খায়। যদি কোনো রকম ভাবে কিছুক্ষণের জন্য বন্ধ হয় তাতে কিন্তু আস্তে আস্তে রক্ত যখন হয় পাবে না, তখন আস্তে আস্তে হার্টের মাসলটা পচন ধরতে শুরু হয়। এটাকে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বলা হয় এবং এটা সঠিক সময়ে ট্রিটমেন্ট না করলে পেশেন্ট এক্সপায়ারও হতে পারে। 4 নম্বর সাইলেন্ট সিএডি, কোনো সিমটম নেই, স্টিল কোনো রকম কোনো হিস্ট্রি নেই, অথচ হার্ট মাসল ড্যামেজ হয়ে গেছে। তবে হ্যাঁ, একটা হিস্ট্রি থাকতে পারে রোগী ডায়াবেটিক বা ইয়াং। যারা ইয়াংরা দেখবেন হঠাৎ করে মৃত্যু ঘটছে, অনেকজন হবে ইয়াংরা হঠাৎ করে মৃত্যু, কোনো রকম কোনো হিস্ট্রি নেই, হঠাৎ করে শুনবেন যে এরকম এক্সপায়ার করে গেছে। তার প্রধান কারণটা হচ্ছে সাইলেন্ট সিএডি, করোনারি আর্টারি ডিজিজ। তো যে 4টির টাইপের কথা বললাম অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ। এরকম যদি দেখতে পান তাহলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল নিয়ারেস্ট কোনো ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন। আইদার কোনো মডার্ন মেডিসিন হোক বা আয়ুর্বেদিক কোনো পাস করা কোয়ালিফাইড ডাক্তার হোক বা হোমিওপ্যাথি কোনো পাস করা কোয়ালিফাইড ডাক্তার হোক, অবশ্যই তাদের সঙ্গে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কিন্তু কনসাল্ট করুন যে এরকম সমস্যা হচ্ছে, নিশ্চয়ই বেটার কোনো অপশন ডাক্তারবাবুরা দেবে। ডায়াগনোসিস কি করব? ইসিজি আমরা কোনো রকম ভাবে ধরা পড়বে না আনলেস ডিউরিং হার্ট অ্যাটাক, যতক্ষণ না সিরিয়াস এসছে, সিরিয়াস হার্ট অ্যাটাক হওয়ার সময় কিন্তু ধরা পড়তে পারে, ততক্ষণে পেশেন্টের অবস্থা কিন্তু অলরেডি 70% শেষের দিকে হয়ে যাবে। আমরা কি রিপোর্ট করতে পারি এরকম সিমটম থাকলে? একটা ইকোকার্ডিওগ্রাফি আমরা করতে পারি, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে করোনারি অ্যাঞ্জিওগ্রাম, যেটা সব থেকে এক্স্যাক্ট রিপোর্ট, এক্স্যাক্ট ব্লকটা আমরা জানতে পারবো করোনারি অ্যাঞ্জিওগ্রাম থেকে। সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাফি, যেটা সিটি স্ক্যান করে করোনারি অ্যাঞ্জিওগ্রাফি করা হয়, সেটা সব থেকে বেশি বিগেস্ট ইম্পর্টেন্ট। এবং তার জন্য ট্রিটমেন্ট কি হয়, আমাদের স্টেন্ট বসাতে হয় বা বাইপাস সার্জারি করতে হয়, যেটা করোনারি অ্যাঞ্জিওগ্রাফ বলা হয়, অ্যাঞ্জিওপ্লাস্টি যেটা বলা হয়। তো এই জিনিসটা আমাদের করার প্রয়োজন থাকে। 4 নম্বর একটা ব্লাড টেস্ট করতে পারি আমরা, লিপিড প্রোফাইল একটা করবো। লিপিড প্রোফাইল করলে কোলেস্ট্রল লেভেলটা আমরা দেখবো, ট্রাইগ্লিসাইড দেখবো, বাজে কোলেস্ট্রল এলডিএল যেটা ওটা দেখবো, আমাদের ভালো কোলেস্ট্রল এইচডিএল ওটা আমরা দেখবো। এই অবস্থা আমরা বুঝতে পারবো। ট্রোপোনিন একটা করবো। ট্রোপোনিন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি হার্ট মাসল ড্যামেজ হয় ট্রোপোনিন লেভেলটা হুড়ুহুড়ু করে বাড়তে শুরু করে। আমরা ট্রোপোনিন ব্লাড টেস্ট যে কোনো জায়গাতে হবে, সেটা করতে গেলে আমরা বুঝতে পেরে যাবো যে আমাদের হার্ট অ্যাটাক হচ্ছে নাকি। দ্বিতীয় হচ্ছে ব্লাড সুগারটা করবো। আমি ডায়াবেটিক কিনা এটা মাঝে মধ্যে করতে হবে আমাকে ব্লাড সুগার। তা বলে এটা নয় যে ইসিজি আমরা করবো না, এটা কিন্তু ধারণা সম্পূর্ণ ভুল। আমাদের বলার উদ্দেশ্য হচ্ছে শুধু ইসিজি যাদের একটু সন্দেহ হচ্ছে, শুধু ইসিজি নর্মাল করে নিয়ে আমি চুপচাপ না বসে থাকাতেই ভালো। যদি কোনো হিস্ট্রি থাকে, যেটা রিস্ক ফ্যাক্টর যদি যেগুলো বললাম সেই রিস্ক ফ্যাক্টরের সঙ্গে যদি ইসিজি নর্মাল থাকে, আপনাকে একটু আরো কিছু বেটার ইনভেস্টিগেশন করার প্রয়োজন আছে। যদি 2-1টা সিমটম থাকে তাহলে তো ডেফিনেটলি করা প্রয়োজন। নর্মাল ইসিজি অলওয়েজ গুড, অলওয়েজ ভালো। সমস্ত নর্মাল ইসিজি কিন্তু খারাপ জায়গায় পৌঁছায় না, কিন্তু কিছু কিছু স্পেসিফিক রোগ কিন্তু আসতে পারে। 8টা প্রবলেমের মধ্যে একটা সমস্যা বললাম যেটা করোনারি আর্টারি ডিজিজ, মোস্ট ইম্পর্টেন্ট। দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে ইন্টারমিটেন্ট অ্যারিথমিয়া। তার মানে কি? তার মানে হচ্ছে ইরেগুলার একটা হার্টবিট, হঠাৎ করে একটা ইরেগুলার হার্টবিট এলো আবার চলে গেল, যেটা ইন্টারমিটেন্ট বলা হয়। সব সময় নয়, হঠাৎ করে এলো হঠাৎ করে চলে গেল, এটা সবসময় প্রেজেন্ট থাকে না। তো এই রিপোর্ট এটাতে ইসিজি করলে কিন্তু ম্যাক্সিমাম টাইমে ধরা পড়তে নাও পারে, ধরা পড়ে না সাধারণত।
কি কারণ এবং রিস্ক ফ্যাক্টর কি কি আছে, যারা করোনারি আর্টারি ডিজিজে ভুগছে বা ভুগেছে তাদের ক্ষেত্রে হতে পারে, হার্ট ফেলিওর যারা আছে তাদের ক্ষেত্রে একটা রিস্ক ফ্যাক্টর আছে, যারা হাইপার টেনশন তাদের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর আছে, যারা হাইপার থাইরয়েডিজম তার মানে হচ্ছে কি T3 T4টা যাদের বেশি আছে তাদের ক্ষেত্রে, থাইরয়েড যাদের বেশি তাদের ক্ষেত্রে হওয়ার চান্সটা বেশি, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স তার মানে সোডিয়াম পটাশিয়াম কিছু ইমব্যালেন্স কিছু একটা হচ্ছে তাদের ক্ষেত্রে হতে পারে, স্ট্রেস বা অ্যাংজাইটি যেটা থাকছে তাদের ক্ষেত্রে বেশি হতে পারে, যারা ডেইলি লাইফস্টাইল সেডেন্টারি লাইফ লিড করে তাদের ক্ষেত্রে হতে পারে, কফি ড্রিঙ্কিং অ্যালকোহল স্মোকিং যারা বেশি খায় বেশি পান করে তাদের ক্ষেত্রে সব থেকে বেশি হওয়ার চান্স বেশি থাকে, এবং যারা ওবেসিটি যারা ডায়াবেটিক তাদের ক্ষেত্রেও চান্স হওয়ার বেশি চান্স থাকে। তো স্পেশালি এই সময়টা যদি থাকে তাহলে আমরা ইনভেস্টিগেশন বা আমরা ডায়াগনোসিস কি করব, ইসিজি আমরা করব না, কিন্তু একটা স্পেশাল ডায়াগনোসিস আছে ইন্টারমিটেন্ট আমরা অ্যারিথমিয়া জানার জন্য, সেটা হচ্ছে হল্টার মনিটর বলা হয়, যেটা 24 থেকে 72 ঘন্টা ধরে একটা রেকর্ড করে কন্টিনিউয়াসলি ইসিজির মতো বাড়িতে একটা মেশিন লাগিয়ে কনস্ট্যান্ট 24 থেকে 48 ঘন্টা বা 72 ঘন্টা 3 দিন ধরে একটা মেশিন লাগানো থাকে, সেটাতে একটা পিক মারে, এরকম পিক দিয়ে আমরা হল্টার মনিটর দিয়ে আমরা দেখতে পারি যে ইন্টারমিডিয়েট অ্যারিথমিয়া হচ্ছে নাকি। এটাই সব থেকে ইম্পর্টেন্ট একটা বলতে পারেন যে ইনভেস্টিগেশন এটা জানার জন্য। 3 নাম্বার হচ্ছে আর্লি হার্ট ফেলিওর। এটি স্ট্রাকচারাল প্রবলেম থাকতে পারলে আর্লি হার্ট ফেলিওরের জন্য একটা স্ট্রাকচারাল হার্ট প্রবলেম, যদি জন্মগত কোনো সমস্যা থাকে ত্রুটি থাকে স্ট্রাকচারাল কোনো চেঞ্জ থাকে তাতে এটা হওয়ার চান্সটা বেশি থাকে, আর প্রবাবলি এটা ইসিজিতে ধরা পড়ে না। কিন্তু কি রিপোর্ট করতে হয় এর জন্য, একটা ইকোকার্ডিওগ্রাফি আমি করতে পারি, একটা এক্সরে করতে পারি, এক্সরেতে কার্ডিওমেগালি থাকবে, তার সাথে আমরা করব একটা কার্ডিয়াক এমআরআই আমরা করতে পারি, এবং ব্লাড বিএনপি যেটা ব্লাড নাইট্রোজেন ব্লাড অবশ্যই এটা আমরা করে দেখতে পারি যে কি সিচুয়েশন হচ্ছে, তাহলে ইকো এক্সরে এবং কার্ডিয়াক এমআরআই একটা করে আরো কনফার্ম হতে পারবো যে আমার আর্লি হার্ট ফেলিওর হচ্ছে কিনা। এবার 4 নাম্বার হচ্ছে ভালভুলার হার্ট ডিজিজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা যেমন করোনারি হার্ট ডিজিজটা ইম্পর্টেন্ট, সেরকম ভালভুলারটা হার্ট ডিজিজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্পেশালি ওল্ড এজে বেশি দেখা যায়, কিন্তু এখন প্রত্যেকটা এজে আমরা দেখতে পাই, তখনই প্রত্যেকটা যে দেখতে পাই যদি রিউমাটিক হার্ট ডিজিজ কারো হয়ে থাকে তাহলে এটা রিউমাটিক হার্ট ডিজিজ হওয়ার পরবর্তী কমপ্লিকেশন হচ্ছে ভালভুলার হার্ট ডিজিজ। রিউমাটিক হার্ট ডিজিজ হওয়ার পরে যে কোনো ভালভে এফেক্ট হয় এবং তার জন্য প্রবলেম কিন্তু স্টার্ট হয়। আমাদের প্রথমত জানবো যে ভালভ আমাদের কটা আছে। টোটাল আমাদের 4টে ভালভ প্রেজেন্ট আছে। প্রথম হচ্ছে অ্যাওর্টিক ভালভ, যেটা অ্যাওর্টিক ভালভ কি কভার করে, লেফট ভেন্ট্রিকল এবং লেফট অ্যাওর্টার মাঝখানে থাকে, বিটুইন লেফট ভেন্ট্রিকল অ্যান্ড অ্যাওর্টা, এটার মধ্যবর্তী স্থানে কিন্তু যেটা ভালভ থাকে সেটার নাম হচ্ছে অ্যাওর্টিক ভালভ। মাইট্রাল ভালভটা কি, লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকল, বিটুইন লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকল যেটা ভালভ থাকে, লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের মাঝখানে যে ভালভ থাকে সেটার নাম হচ্ছে মাইট্রাল ভালভ। ট্রাইকাসপিড ভালভ, রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মাঝখানে যেটা থাকে সেটার নাম হচ্ছে ট্রাইকাসপিড ভালভ। পালমোনারি ভালভ কি, রাইট ভেন্ট্রিকল এবং পালমোনারি আর্টারির মাঝখানে যে ভালভটা থাকে সেটার নাম হচ্ছে পালমোনারি ভালভ। তো এই 4টে ভালভেরই সমস্যা কিন্তু হতে পারে, এই 4টে ভালভের সমস্যা হলেও এই সমস্যাগুলো আমরা দেখতে পাই। প্রথমত হচ্ছে ভালভের আগে বলার আগে আমাদের বলা ভালো স্টেনোসিস এবং রিগারগিটেশন আমরা কাকে বলবো। স্টেনোসিস মানে হচ্ছে কি ভালভ কমপ্লিটলি ন্যারো, নট ফুললি ওপেন, ভালভটা সম্পূর্ণ কমপ্লিট ন্যারো হয়ে গেছে, মানে সরু হয়ে গেছে এবং সম্পূর্ণভাবে ওপেন হচ্ছে না ভালভ, সেটাকে স্টেনোসিস বলবো। রিগারগিটেশন কি, ভালভ লিক করছে ইভেন আফটার ক্লোজের পর থেকে, যেটা ক্লোজিং হচ্ছে ক্লোজটা ঠিকঠাক হচ্ছে না, কিছু কিছু চুয়ে চুয়ে পড়ছে, চুয়ে চুয়ে লিক করছে, অল্প হয়তো চুয়ে চুয়ে লিক, সম্পূর্ণ যেটা আগে লিক করতো শক্ত হয়ে থাকতো সে শক্তটা কমে গেছে, চুয়ে চুয়ে লিক করছে, সেটাকে নাম হচ্ছে রিগারগিটেশন সেটাকে বলা হয়। তো অ্যাওর্টিক ভালভে 2 ধরনের সমস্যা দেখতে পাই আমরা, একটা হচ্ছে অ্যাওর্টিক স্টেনোসিস, একটা হচ্ছে অ্যাওর্টিক রিগারগিটেশন। স্টেনোসিসটা কি হয়, স্পেশালি এটা দেখা যায় নর্মাল লিমিট অফ ব্লাড ফ্লো তো আমাদের রিডিউসড করে, যে ব্লাড ফ্লো যেটা আমাদের বডিতে ব্লাড ফ্লো হয় ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টা দিয়ে, যে ব্লাড ফ্লো লেফট ভেন্ট্রিকল থেকে যে অ্যাওর্টা দিয়ে ব্লাড ফ্লোটা যে গোটা বডিতে সাপ্লাই করে সেই সাপ্লাইটা আস্তে আস্তে কমে যায়, যেহেতু অ্যাওর্টাটা ন্যারো হয়ে গেছে, ব্লাড ঠিকঠাক করে পাস করে না, এতে কি হয় কিছু ব্লাড থেকে যায় হার্টের মধ্যে, এতে হার্ট ফেলিওর হয়, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়, কার্ডিওমেগালি যেটা হয়, অ্যাওর্টিক স্টেনোসিস এটা বলা হয়। অ্যাওর্টিক রিগারগিটেশন কি, ব্লাড লিক করে এবং ব্যাক টু হার্ট, যখন পাম্প করলো কিছুটা ব্লাড গেল এবং কিছু ব্লাড লিক করে চুয়ে পড়ে গেল, এতে ঘন ঘন করতে গিয়ে লেফট ভেন্ট্রিকুলার, এটা যখনই হয় লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয় এবং তার সাথে সাথে লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর আমরা বুঝতে পারি। মাইট্রাল স্টেনোসিস, অবস্ট্রাকশন অফ ব্লাড ফ্রম লাংস টু হার্ট, এই মেইন অবস্ট্রাকশন হচ্ছে যে লাংস থেকে হার্ট আসার জন্য ব্লাডটা কমপ্লিটলি অবস্ট্রাকশন হয়, সেটাকে মাইট্রাল স্টেনোসিস বলা হয়। মাইট্রাল রিগারগিটেশন, ব্লাড লিক ব্যাক টু
লাংস, মানে যে ব্লাডটা আসছে সেটা লিক করছে, যখন লাংস থেকে পাঠাচ্ছে লেফট ভেন্ট্রিকল সেটা লিক করছে, এবং তার জন্য কি হচ্ছে, সেটা লাংসে আস্তে আস্তে ব্লাড জমছে, এতে পালমোনারি হাইপারটেনশন বা পালমোনারি আস্তে আস্তে ইডিমা হচ্ছে, এই সমস্যা আমরা দেখতে পাচ্ছি। তো এটা সব থেকে বেশি দেখতে পাওয়া যায়। তার কারণ হচ্ছে যখন ব্লাড মাইট্রো লিক মাইট্রাল স্টেনোসিস হয়, তখন লেফট অ্যাট্রিয়ামে ব্লাডটা জমে, লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকুলে পৌঁছায়। যখনই মাইট্রাল ভাবটা যখন ন্যারো হয়ে যায় বা স্টেনোস্ট হয়ে যায়, সম্পূর্ণ ব্লাড কিন্তু লেফট ভেন্ট্রিকুলে পাঠাতে পারে না, এতে লেফট অ্যাট্রিয়ামে আস্তে আস্তে ব্লাড জমে এবং সেটা ব্যাকফ্লো হয়ে লাংসে কিন্তু চলে যায়। সেম প্রসেসটা কি হয়, সেম প্রসেসও কিন্তু মাইট্রাল রিগারগিটেশনে দেখতে পাই। এবার কি হচ্ছে, মাইট্রাল ভালভ পোলাপস, একমাত্র মাইট্রাল ভাবটি শুধু পোলাপস হয়, ভালভ ফ্ল্যাপ ব্লাজ ব্যাক ইনটু দ্য অ্যাট্রিয়াম, অন্যান্য ভালভ থেকে মাইট্রাল ভাবটা পোলাপসটা সব থেকে বেশি আমরা দেখতে পাই। এবার বলবো আমরা ট্রাইকাসপিড যেটা রিগারগিটেশন, ওটা কি, ডিউ টু রাইট সাইডেড হার্ট ফেলিওর, স্পেশালি রাইট সাইডেড হার্ট ফেলিওর জন্য স্পেশালি বেশি এটা দেখা যায় যে ট্রাইকাসপিড রিগারগিটেশন দেখা যায়। পালমোনারি ভালভ ডিসঅর্ডার কমপ্লিটলি অর ডিউ টু লাংস ডিসঅর্ডার, পালমোনারি ভালভে যদি সমস্যা একমাত্র লাংসের যদি কোনো সমস্যা হয় সেটা কমপ্লিটলি, এবং যদি কোনো লাংস ডিজিজ হয় তার জন্য কিন্তু পালমোনারি ভালভ ডিসঅর্ডার দেখতে পাই আমরা। তো এই কয়েকটা সমস্যা স্পেশালি ভালভুলার ডিজিজ আমরা দেখতে পাই, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি বিগেস্ট ইম্পর্টেন্ট সিমটম বলতে পারেন। এটা যদি এটা করোনারি আর্টারি ডিজিজের পরে এটা বেশি লক্ষ্য করা যায়। স্পেশালি কমপ্লিকেশন হচ্ছে কি রিউমাটিক হার্ট ডিজিজ, রিউমাটিক ফিভার যাদের হয়, রিউমাটিক ফিভার হওয়ার পরে রিউমাটিক হার্ট ডিজিজ হওয়ার টেন্ডেন্সি সব থেকে চান্স বেশি। একটা স্টেফল, তার আগে কি হয়, রিউমাটিক ফিভার আগে একটা স্ট্রেপ্টোককের ইনফেকশন গলাতে হয়, জ্বর সর্দি একটা হিস্ট্রি পেশেন্টরা দেয়, তারপরে হঠাৎ করে বলবে যে আমার বুকে ব্যথা স্টার্ট হয়, বিভিন্ন জয়েন্ট ফুলে যেতে শুরু করে, বিভিন্ন জয়েন্টে ব্যথা হয় জ্বরের সাথে, এবং হঠাৎ করে প্যালপিটেশন হয়, এটা একটা রিউমাটিক হার্ট ডিজিজের লক্ষণ বলতে পারেন। এবং রিউমাটিক হার্ট ডিজিজ হলে ভালভুলার এফেক্ট হওয়ার চান্সটা বেশি থাকে, রিউমাটিক ভালভ ডিজিজ যেটা নাম বলা হয়। তো রিউমাটিক হার্ট ডিজিজ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যা, যার কমপ্লিকেশন ভালভুলার সমস্যা হতে পারে। ডায়াগনোসিস আমি কি করব, কি করে জানবো যে এটা হার্টের সমস্যা হচ্ছে, এটা ভালভুলার সমস্যা? প্রথম যে ইম্পর্টেন্ট ডায়াগনোসিস, ইকোকার্ডিওগ্রাফি ইজ আ বেস্ট এন্ড পারফেক্ট ইনভেস্টিগেশন ফর ডায়াগনোসিস অফ ভালভুলার ডিজিজ। দ্বিতীয় হচ্ছে এক্সরে করতে পারি আমি, এক্সরে করলে কার্ডিওমেগালি হচ্ছে, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি জানতে পারবো, তার সাথে কার্ডিয়াক এমআরআই বা কার্ডিয়াক সিটি আমরা একটা করতে পারি, সিটি স্ক্যান করে আরো আমরা কনফার্ম হতে পারি যে এরকম হার্টের সমস্যা হচ্ছে। এবার হচ্ছে টোটাল আমরা চারটে জিনিস নিয়ে আলোচনা করলাম। প্রথম যেটা আমরা আলোচনা করলাম যে করোনারি হার্ট ডিজিজ, তারপরে আর্লি হার্ট ফেলিওর যেটা বললাম, স্ট্রাকচারাল প্রবলেম, তারপরে আলোচনা করলাম আমরা যে ভালভুলার এফেক্ট হচ্ছে, ভালভুলার কিছু প্রবলেম হচ্ছে তার জন্য অসুবিধা হতে পারে, ইন্টারমিডিয়েট অ্যারিথমিয়া নিয়ে আলোচনা করলাম, এবং 5 নম্বর হচ্ছে কি হাইপারটেনসিভ কার্ডিওমায়োপ্যাথি, হাইপারট্রফি কার্ডিওমায়োপ্যাথি, বিগেস্ট ইম্পর্টেন্স, লেস কমন বাট এটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যার জন্য ইসিজি নর্মাল দেখায়, হাইপারট্রফি কার্ডিওমায়োপ্যাথি। 6 নম্বর হচ্ছে কি পালমোনারি এম্বোলিজম, একটা ইম্পর্টেন্ট হার্ট ডিজিজ যার জন্য ইসিজি কিন্তু নর্মাল দেখায়। 7 নম্বর হচ্ছে সিএসডি মানে কনজেনিটাল হার্ট ডিজিজ, যারা জন্মগত হার্টে ফুটো আছে, জন্মগত হার্ট সমস্যা নিয়ে ভোগে। আমি এর আগে 2টো ভিডিও করেছি সিএসডি নিয়ে, আমি 2টো ভিডিওর লিঙ্ক এখানে দিয়ে দেবো, আর যত হার্টের সমস্যা নিয়ে আমি বলেছি প্রত্যেকটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা যদি মনে করেন তাহলে দেখতে পারেন, দেখলে আরো কনফার্ম হয়ে যাবে। এটা 7 নম্বর। 8 নম্বর হচ্ছে পেরিকার্ডিয়াল ইফিউশন, তার মানে কি পেরিকার্ডিয়ামে জল জমতে পারে বা পুঁজ জমতে পারে বা ব্লাড জমতে পারে, তার জন্য এই ইসিজিতে কিন্তু কোনো রকম ভাবে সমস্যা ধরা পড়ে না, তার জন্য কিন্তু অন্যান্য রিপোর্ট কিছু করার প্রয়োজন থাকে। তো টোটাল যে ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম যে কোন 8 ধরনের রোগ হার্টের, যে রোগগুলোতে সাধারণত ইসিজি নর্মাল দেখায়, এই রোগগুলো ছাড়া আরো অনেক রোগ আছে, বাস লেস কমন। এই রোগগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সব থেকে বেশি কমন রোগ, যার ক্ষেত্রে ইসিজি গুলো কমপ্লিটলি নর্মাল দেখায়, সাধারণত প্রথম স্টেজে নর্মাল দেখায়, এবং লেট স্টেজে অনেক সময় অ্যাবনর্মাল দেখাতে পারে, ততক্ষণ রোগীর কন্ডিশন কিন্তু খারাপ হয়। আমরা তাহলে ভাববো না যে ইসিজি নর্মাল মানে কিন্তু আমাদের সমস্যা নেই, এটাও আমরা ভাববো না যে ইসিজি নর্মাল আছে মানে আমাদের সমস্যা আছে। তার সাথে সাথে ইসিজি তাদের নর্মাল আছে, যে রিস্ক ফ্যাক্টরের কথা বললাম, যে সিমটমগুলোর কথা বললাম, এগুলো যদি প্রেজেন্ট থাকে তাহলে আপনি অবশ্যই ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন, তার সাথে সাথে কিছু ইনভেস্টিগেশন আপনি করে নিতে পারেন, তাহলে আরো আপনি কনফার্ম হবেন যে আপনার হার্ট ঠিক আছে নাকি। এবার আমরা আলোচনা করব যে এই যে হার্টের সমস্যা ইসিজি যেন দেখতে পাচ্ছে না, করোনারি আর্টারি ডিজিজ থেকে শুরু করে প্রত্যেকটা যে রোগের কথা বললাম, তার জন্য কি খাবার আমাদের ইম্পর্টেন্স, তার জন্য কোন খাবার আমরা অ্যাভয়েড করব এই হার্টের সমস্যার জন্য। প্রথম যেটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা স্যাচুরেটেড ফ্যাট আমি অ্যাভয়েড করব। 1 নাম্বার, এটা স্পেশালি কোথায় পাওয়া যায়, কোন খাবারে, রেড মিট, বাটার, তার সাথে ফ্যাট ডিয়ারি, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে আমরা স্যাচুরেটেড ফ্যাট পাবো। ঘি, কোকোনাট অয়েল, তার সাথে পাম অয়েল, এগুলোর মধ্যে প্রচুর আমরা পাবো স্যাচুরেটেড ফ্যাট। কেন আমরা নিষেধ করব, তার কারণটা হচ্ছে এর রাইজ এলডিএল খারাপ কোলেস্ট্রলকে বাড়তে হেল্প করে। এর জন্য কি হয়, এর জন্য
ফ্যাট জমে আর্টারিতে, করোনারি আর্টারিতে ফ্যাট জমে, এতে করোনারি আর্টারি ডিজিজ হওয়ার টেন্ডেন্সি থাকে। 2 নম্বর, ট্রান্স ফ্যাট আমরা নিষেধ করব। ট্রান্স ফ্যাট কোন খাবারে আছে? ফ্রাই ফুড, ফ্রাই ফাস্ট ফুড, তার সাথে কি আছে? তার সাথে কফি, তার সাথে স্পেশালি ক্যাফাইন, এই ধরনের খাবার আমরা নিষেধ করব। পেস্ট্রি, কেক, এগুলো আমরা নিষেধ করব। এগুলো কেন নিষেধ করব? ইনক্রিজ এলডিএল, তার সাথে ভালো কোলেস্ট্রল এসডিএলটা কমিয়ে দেয় এবং গুড কোলেস্ট্রলটা কমায় এবং তার জন্য ইনফ্লামেশন হওয়ার চান্স বেশি থাকে, তার জন্য হার্টকে এফেক্ট করে এবং হার্মফুল করে দেয়। 3 নম্বর, এক্সেস সল্ট, যেটা এক্সেস সোডিয়াম বা সল্ট। কেন এটা কোন কোন খাবারে পাবো আমরা? স্পেশালি যেগুলো কনসার্ন স্যুপ যেগুলো পাওয়া যায়, প্রসেস মিট যেগুলো পাওয়া যায়, সল্টি স্ন্যাক্স যেটা চিপস থেকে শুরু করে সমস্ত প্যাকেটিং যেগুলো পাওয়া, পপকর্ন থেকে শুরু করে প্যাকেটিং যেগুলো, সমস্ত খাবারে এক্সেস সল্ট থাকে, তার সাথে এক্সট্রা সল্ট আপনি বলতে পারেন। এবং অবশ্যই কিন্তু ইনস্ট্যান্ট নুডলস যেগুলো পাওয়া যায়, সেই নুডলসেও কিন্তু স্পেশালি প্রচুর সল্ট থাকে। কেন আমরা নিষেধ করব? এটা ব্লাড প্রেশারকে বাড়ায় এবং মেজর রিস্ক ফ্যাক্টর ফর হার্ট ডিজিজ, এটা বলতে পারেন। 4 নম্বর হচ্ছে রিফাইন্ড কার্বোহাইড্রেট এন্ড সুগার, এটা নিষেধ করব। তার কারণ কোন কোন খাবারে আমরা স্পেশালি এগুলো রিফাইন্ড কার্বোহাইড্রেট এবং সুগার আছে? হোয়াইট ব্রেড, সুইট, তার সাথে সুগার ড্রিঙ্ক, তার সাথে স্পেশালি কোল্ড ড্রিঙ্ক, সফট ড্রিঙ্কস, এগুলো খাবার টোটালি আমরা নিষেধ করবো। তার কারণ হচ্ছে ব্লাড সুগার লেভেলকে বাড়িয়ে দেয়, ট্রাইগ্লিসাইড লেভেলকে বাড়িয়ে দেয় এবং এতে প্রমোট করে কি ওবেসিটি এবং ডায়াবেটিক প্রমোট করে এবং তার জন্য হার্টের জন্য প্রচুর বেশি হার্মফুল বলতে পারেন। 5 নম্বর হচ্ছে প্রসেস অ্যান্ড রেড মিট। প্রসেস রেড মিট কোন খাবার? এবং বিফ, তার সাথে হচ্ছে লাম্ব এবং পর্ক, এগুলো খাবার, তার সাথে মাটনের প্রচুর ফ্যাট, যেটা চর্বি যেটা বলেন, সেগুলো খেলে প্রচুর পরিমাণের প্রসেস এবং এর মধ্যে থাকে। তার কারণটা হচ্ছে কি এগুলো কেন? এগুলো প্রচুর কোলেস্ট্রল লেভেলটা প্রচুর বাড়িয়ে দেয়, ট্রাইগ্লিসাইড লেভেলটা প্রচুর বাড়ায়, খারাপ কোলেস্ট্রলটা বাড়িয়ে দেয় এবং গুড কোলেস্ট্রলটা কমিয়ে দেয়। এতে ইনফ্লামেশন হওয়ার চান্স থাকে এবং কার্ডিওভাস্কুলার ডিজিজ হওয়ার চান্স থাকে। অ্যালকোহল আমরা অ্যাভয়েড করব। অ্যালকোহলটা কি? ব্লাড প্রেশারকে বাড়ায়, লিপিড প্রোফাইলকে বাড়িয়ে দেয়, পুরো কোলেস্ট্রল, ট্রাইগ্লিসাইড, খারাপ কোলেস্ট্রল বাড়িয়ে দেয় এবং হার্ট ফেলিয়ার হওয়ার চান্স থাকে। এটা 6 নম্বর। 7 নম্বর হচ্ছে স্মোকিং। স্মোকিং এর আগেও বলেছি, স্মোকিং ইজ বিগেস্ট প্রবলেম। স্মোকিং খেলে আমাদের, স্মোকিং যারা করছে তাদের আর্টারিতে প্লাক হওয়ার চান্স বেশি থাকে, তার সাথে খারাপ যে কোলেস্ট্রল সেটা বাড়াতে হেল্প করে, গুড কোলেস্ট্রলকে কমিয়ে দেয়। এতে কার্ডিওভাস্কুলার ডিজিজ বা হার্ট অ্যাটাক হওয়ার চান্সটা বেশি থাকে বা করোনারি আর্টারি ডিজিজ হওয়ার চান্স থাকে। বাকি যে 5টা ডিজিজ, 7টা ডিজিজের কথা বললাম, ইন্টারমিটেন্ট অ্যারিথমিয়া থেকে শুরু করে আর্লি হার্ট ফেলিওর বা ভালভুলার ডিজিজ বা হাইপারট্রফি, কার্ডিওমায়োপ্যাথি, পালমোনারি এম্বোলিজম, ক্রনিক সিএসডি প্রবলেম বা পেরিকার্ড ডিফিউশন, এগুলো প্রচুর বেশি হওয়ার চান্স থাকবে। এতে ইসিজিতে ধরা পড়বে না। ওই জন্য টোটালি এই ফুডগুলো অ্যাভয়েড করুন। যাদের এই সমস্যায় ভুগছেন, যারা এই রিস্ক ফ্যাক্টরে আছেন, যারা এই সিমটম নিয়ে আছেন, এগুলো অফ করলে দেখবেন আপনার সমস্যা আস্তে আস্তে কমার দিকে যাবে। এবার আমরা কোন ফুড আমরা অ্যাডভাইস দেবো, যেসব ফুড আমরা খেতে বলবো, স্পেশালি ফ্রুটস আর ভেজিটেবল। কোন ফ্রুটস খেতে বলবো? যেসব খাবারের মধ্যে প্রচুর, এইসব ফ্রুটস এবং ভেজিটেবলের মধ্যে রিচ ইন ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে আছে এবং এর কোন খাবার? এক্সাম্পল যেমন ব্যানানা, ক্যারোট, অরেঞ্জ, তার সাথে গ্রিন ভেজিটেবল, এগুলো খাবার আমরা অ্যাডভাইস দেবো। স্পেশালি এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং প্রচুর পরিমাণে ফাইবার আছে। এতে অ্যান্টি ইনফ্লামেটরি প্রসেস আছে। এতে কি হয়? এতে প্লাক জমতে দেয় না আর্টারিতে, এতে আস্তে আস্তে ডিজলভ করে ইনফ্লামেশনকে। এই জন্য হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিওর হওয়ার চান্সটা বেশি কম থাকে। হোল গ্রেন অ্যাডভাইস দেবো। তার হোল গ্রেন কি কোন কোন খাবারে হোল গ্রেন আছে? ওটস বলতে পারেন, ব্রাউন রাইস, তার সাথে হুইট, অনেক সময় রুটি অনেক সময় হেল্প করে। এগুলো কি করে? কন্ট্রোল কোলেস্ট্রল, ব্লাড সুগার এবং তার সাথে খারাপ কোলেস্ট্রলকে কমায়, ভালো কোলেস্ট্রলকে বাড়তে হেল্প করে। এতে হার্টের প্রবলেম হওয়ার চান্স কম থাকে। হেলদি ফ্যাট, স্পেশালি কোন খাবারে হেলদি ফ্যাট? অলিভ অয়েল, নাটস, সিডস, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে হেলদি ফ্যাট আছে। রিডিউসড এলডিএল, মোর এইচডিএল এবং অ্যান্টি ইনফ্লামেটরি, যেটা হার্টের সমস্যা হতে বাধা দেয় এবং হার্টের সমস্যা কমতে সে হেল্প করে। লিন প্রোটিন, যেটা লিন প্রোটিন সব থেকে কোন খাবার আছে? ফিশ, যেটা ফ্যাটি ফিশ এবং ফ্যাটি ফিশের মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে এবং তার সাথে সাথে স্কিনলেস চিকেন, মুগ ডাল, বিন, আলমন্ড, এগুলো খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এটা হেল্প করে কোলেস্ট্রলকে কম করতে এবং তার সাথে সাথে হার্ট ফেলিওর বা হার্ট অ্যাটাক এবং তার সাথে করোনারি আর্টারি যে কয়েকটা রোগের কথা বললাম সেগুলো হওয়ার চান্সটা কম থাকবে। লো ফ্যাট ডায়েট স্পেশালি হেল্প ম্যানেজমেন্ট অফ ক্যালসিয়াম অ্যান্ড প্রোটিন এবং প্রচুর পরিমাণে হেল্প করে গুড কোলেস্ট্রল বাড়াতে। নাটস গুড সোর্স অফ প্রোটিন এবং ফাইবার, ওয়ালনাট, আলমন্ড, তাছাড়া মুগ ডাল, এটা হেল্প কি? এটা কার্ডিয়াক অ্যারেস্ট করতে বাধা দেয় এবং অবশ্যই গুড কোলেস্ট্রল বাড়তে হেল্প করে এবং লো কোলেস্ট্রলকে কমায়। লাস্টলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হার্বসের মধ্যে আমি গার্লিক,
তার সাথে কাঁচা হলুদ, জিঞ্জার অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রচুর, ব্লাড প্রেশার কমাতে হেল্প করে এবং তার সাথে সাথে গুড কোলেস্ট্রল বাড়াতে হেল্প করে, কার্ডিয়াক অ্যাটাক হওয়ার চান্সটা কম থাকে এবং তার সাথে যে 8টা রোগের কথা বললাম সেই রোগগুলো হওয়ার চান্স কম থাকে। তো টোটাল যে ফুডগুলোর কথা বললাম, অ্যাভয়েড উইথ অ্যাডভাইস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফুডস। আপনারা যদি প্রথম থেকে রিস্ক ফ্যাক্টর, সিমটম, তার সাথে যদি ফুড দেখে যদি আমরা মানি, তাহলে ডেফিনেটলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনার হার্টের সমস্যা ডেফিনেটলি হবে না। তার সাথে ডায়াগনোসিস, আমরা ইসিজি যদি মনে হয় নর্মাল আছে, আপনি আরো বেশি বেটার কিছু ডায়াগনোসিস করে হার্টকে আরো কনফার্ম করে নিন। তো আজকে যেটা টপিকস বললাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকস, অবশ্যই সবার মধ্যে টপিকসটা শেয়ার করুন, কারণ এটা প্রচুর রোগের ধারণা আছে যে নর্মাল আমার ইসিজি আছে মানে আমি ভালো আছি, দিব্যি আমি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি, দিব্যি রেস্টুরেন্ট ফুড খাচ্ছি, যেপুর ফাস্ট ফুড খাচ্ছি, আমরা আস্তে আস্তে আরো খারাপের দিকে যাচ্ছি। তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন, পরে আরো ভালো কিছু ভিডিও আমি নিয়ে আসবো। পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হেলদি লাইফ লিড করুন, প্রচুর এক্সারসাইজ করুন এবং অবশ্যই মনে রাখবেন ভালো ঘুমাতে হবে অন্তত 7 থেকে 8 ঘন্টা। থ্যাংক ইউ পুরো ভিডিও দেখার জন্য।